আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু এডুজেন একাডেমি। আজকের এই ক্লাসটি হলো ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এই অধ্যায়টি এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টি আমরা খুব সহজে গল্পের মাধ্যমে এবং অল্প সময়ে শেষ করার চেষ্টা করব, কারণ এখানে অনেক তারিখ, সাল, ঘটনা আছে যেগুলো আসলে ইতিহাস পড়তে কারও ভালো লাগে না, কিন্তু জানতে হবে। পরীক্ষায় লেখার জন্য যেভাবে জানতে হবে সেই বিষয়টাই আমরা এই ক্লাসে তুলে ধরবো এবং খুব সহজে এটা শেষ করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছো। এবং এই অধ্যায় থেকে সৃজনশীল আসার মতো বেশ কয়েকটি টপিক আছে, সেগুলোর মধ্যে এই অন্যতম এই ছয়টি, অর্থাৎ প্রথমে পর্তুগিজ জাতির আগমন, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইংরেজদের দেওয়ানি লাভ, দ্বৈত শাসন এবং সর্বশেষ ৭৬-এর মন্বন্তর। এই ছয়টা বিষয় আমরা যদি ক্লিয়ারভাবে জানতে পারি তাহলে আমরা এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো। এবং এই ক্লাসটার স্লাইড এমনভাবে সাজানো হয়েছে যে তুমি যদি এই ক্লাসটা সম্পূর্ণ করো তাহলে তুমি যে কোনো ধরনের এমসিকিউ এবং সৃজনশীল খুব সহজে লিখতে পারবে, কারণ এখানে কোনো অতিরিক্ত তথ্য দেয়া নেই এবং খুব সহজে যে যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকুই এখানে তুলে ধরা হয়েছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা জানবো সেটি হলো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। ইউরোপীয় বলতে বোঝায় আসলে যারা ইউরোপ থেকে এসেছে। ইউরোপ থেকে বিভিন্ন জাতির মানুষ আমাদের এই প্রিয় ভারতবর্ষে এসেছিল, কারণ প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছিল সম্পদের খনি। আর এই সম্পদের আকর্ষণে এখানে বিভিন্ন মানুষদের আগমন ঘটেছে, যারা ছিল মেইনলি বণিক বা ব্যবসায়ী। এখন ইউরোপীয়দের এই ভারতবর্ষে আসার তিনটি আকর্ষণ ছিল, কারণ ছিল। প্রথমটি হলো মশলা। ইউরোপের শুকনো মাংসকে সুস্বাদু করার জন্য মশলার ব্যাপক চাহিদা ছিল, আর আমাদের ভারতবর্ষে এখানে মশলার চাষ হতো ভালো। দ্বিতীয়টি ছিল সুগন্ধি দ্রব্য। তখনকার দিনে ইউরোপে সাবানের বিকল্প হিসেবে সুগন্ধি ব্যবহার করা হতো। এবং তৃতীয়টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সিল্ক বস্ত্র, অর্থাৎ ভারতের রেশম কাপড় ও মসলিনকে ইউরোপের উলের চেয়ে অনেক বেশি অভিজাত বা অ্যারিস্টোক্রেটিক মনে করা হতো। তো এই তিনটি জিনিসের জন্য মূলত ইউরোপ থেকে বিভিন্ন ব্যবসায়ী জাতিগোষ্ঠী আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসতো। এখন এখানে আসার পথ কিন্তু সহজ ছিল না। প্রাচীন যুগে ও মধ্যযুগে ইউরোপ থেকে স্থলপথে মধ্য এশিয়া হয়ে ভারতবর্ষের বাণিজ্য পরিচালনা করা ছিল ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। এই কারণে ইউরোপীয় বণিকরা ভারতে আসার জলপথ আবিষ্কারে আগ্রহী ছিল, আর এই নৌপথ আবিষ্কারের প্রথম চেষ্টা চালায় পর্তুগাল ও স্পেনের নাবিকরা। অর্থাৎ আমাদের এই উপমহাদেশে, অর্থাৎ বর্তমানে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যেটাকে আমরা ভারতীয় উপমহাদেশ বলি, এখানে আসার পথটা এতটা সহজ ছিল না সেই ইউরোপ থেকে, অর্থাৎ পর্তুগিজ বা ফ্রান্স থেকে বা ইংল্যান্ড থেকে। একমাত্র সহজ পথ ছিল আমাদের এই সমুদ্রের মাধ্যমে আসা, অর্থাৎ নৌপথে। এবং এটা আবিষ্কারের চেষ্টা চালায় পর্তুগাল ও স্পেনের নাবিকরা। তো প্রথম যে ব্যক্তিটি এই কাজটি করেন, অর্থাৎ পর্তুগাল বা ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে আসার যে রাস্তাটা আবিষ্কার করেন, তিনি হলেন ভাস্কো দা গামা। এই নামটি আমরা মনে রাখব। তিনি একটি যুগান্তকারী সফর করেন। ভাস্কো দা গামা ছিলেন পর্তুগিজ নাবিক। তিনি 1498 সালে এই ভারতীয় উপমহাদেশে আসেন। তিনি যে পথে আসেন সেটি আমরা এই ম্যাপে একটু দেখি। সেটি হলো এই যে এখানে লিসবন। লিসবন ছিল পর্তুগালের রাজধানী, এবং এই লিসবন থেকে এখানে এই দীর্ঘ পথ এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, এবং এই যে এই অংশটি, এটি হলো উত্তমাশা অন্তরীপ, অর্থাৎ আফ্রিকা মহাদেশের একদম শেষ প্রান্ত। এখান থেকে এই রাস্তা দিয়ে ভারতের কালিকট বন্দরে এসে তিনি পৌঁছান। এবং এই যে দীর্ঘ রাস্তাটি, এটি ভাস্কো দা গামাই প্রথম আবিষ্কার করেন, এবং তিনি আসেন 1498 সালে। এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভাস্কো দা গামা কবে ভারতীয় উপমহাদেশে আসেন, এবং তিনি এসে পৌঁছান দক্ষিণ ভারতের কালিকট বন্দরে। এই এই নিরাপদ জলপথ আবিষ্কার ভারতের ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দেয়, কারণ ইনি যে পথটা দেখান এর মাধ্যমে পরবর্তীতে বেশ কয়েকটি জাতি, অর্থাৎ প্রায় 5 থেকে 6টি জাতি এই ভারতীয় উপমহাদেশে আসে।
তাদের মধ্যে প্রথম ছিল পর্তুগিজ, দ্বিতীয়তে আসে ওলন্দাজ বা ডাচরা, 3 নম্বরে ডেনমার্ক বা ড্যানিশ, চতুর্থ ফরাসিরা এবং সর্বশেষ পঞ্চম ইংরেজ বা ব্রিটিশরা আসে এখানে। এবং ইংরেজরা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে। বাংলার নবাব ইংরেজদের সঙ্গে পলাশির প্রান্তরে এক প্রহসনের যুদ্ধে হেরে যান এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার মাধ্যমে ভারতে ইংরেজদের ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। এই বিষয়টা আসলে আমরা সবাই জানি। এখন আমরা জানব এই পর্তুগিজ থেকে ইংরেজদের ইতিহাস। তো প্রথমে আসে পর্তুগিজরা। এই স্লাইডটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা একটু নোট করতে পারো, বা এই ক্লাসের স্লাইড যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের গ্রুপে জয়েন করতে পারো বা আমাদের পেজে। তো প্রথমে যে বিষয়টি সেটা হলো পরিচিতি দেখে নেই আমরা। পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। এই প্রশ্নটি পরীক্ষায় আসে যে ফিরিঙ্গি কারা, তারা হলো পর্তুগিজরা, এবং তারা আসে 1498 সালের 20 মে, অর্থাৎ প্রথমে এসেছিলেন এই ভাস্কো দা গামা। এবং তিনি যে পথে আসেন একটু আগে আমরা দেখলাম, সেটি হলো এই যে লিসবন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েও আফ্রিকার এই উত্তমাশা অন্তরীপ পার হয়ে কালিকট বন্দর। এবং এখানে তিনি তৎকালীন হিন্দু রাজা জামরিনের কাছ থেকে বাণিজ্যের অনুমতি পান, অর্থাৎ এখানে তিনি ব্যবসার অনুমতি পান জামরিনের কাছ থেকে। এবং পর্তুগিজরা এসে এখানে ক্ষমতা বিস্তার শুরু করে। তারা প্রথমে কালিকটের কাছাকাছি ফোর্ট ম্যানুয়েল নামে একটি দুর্গ নির্মাণ করে, যেটি ছিল ভারতে ইউরোপীয়দের প্রথম দুর্গ, এটা আমরা একটু মনে রাখবো। এবং পর্তুগিজদের সাথে আরবদের একটি দ্বন্দ্ব হয় বা ব্যবসায়িক শত্রুতা ছিল, ফলে আলভারেজ ক্যাব্রাল আরব বণিকদের হত্যা করে আধিপত্য প্রতিষ্ঠা করেন। এবং তাদের প্রথম ভাইসরয় 1505 সালে ফ্রান্সিসকো ডি আলমেইডকে ভারতে পর্তুগিজ ভাইসরয় করে পাঠানো হয়। এবং ভাইসরয় বলতে বোঝায় যে তাদের প্রধান, সহজে বলতে গেলে। এবং তাদের ছিল ভালো নৌ আধিপত্য, অর্থাৎ পর্তুগিজরা ভালো মানে সমুদ্রে নৌকা চালানো বা এই বিষয়টা সম্পর্কে তারা ভালো জানতো। 1509 সালে ডিউয়ের যুদ্ধে পর্তুগিজরা মিশর ও গুজরাটের সম্মিলিত বাহিনীকে হারিয়ে ভারতীয় উপমহাদেশে একচ্ছত্র আধিপত্য কায়েম করে। অর্থাৎ এই যে আমাদের ভারতীয় মহাসাগর, এই জায়গাটা, এখানে তারা একচ্ছত্র আধিপত্য স্থাপন করে। তারা ডিউয়ের যুদ্ধে পর্তুগিজরা এই মিশর ও গুজরাটের সম্মিলিত বাহিনীকে হারায়। ফলে আমরা এটি দ্বারা বুঝতে পারি যে তাদের নৌ আধিপত্য ভালো ছিল এবং তারা ভালো নাবিক এবং নৌকা চালাতে পারতো এবং তারা সমুদ্রে যাত্রা করতে পারতো, এই বিষয়টা তাদের ভালো ছিল এবং তারা খুবই অভিজ্ঞ ছিলেন। পরবর্তীতে আমরা এখানে দেখি জি আল বুকার, তিনি ছিলেন পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। 1510 খ্রিস্টাব্দে তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করেন। গোয়া হলো ভারতের একটি বর্তমানে রাজ্য। পরবর্তীতে এই গোয়াতেই পর্তুগিজ সাম্রাজ্যের প্রধান কেন্দ্র বা রাজধানী পরিণত হয়। এই গোয়া ছিল পর্তুগিজদের ভারতীয় উপমহাদেশের রাজধানী এবং তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করে। সেগুলো হলো কালিকট, মুম্বাই, কোচি, গোয়া, দমন, ডিউ এবং শ্রীলঙ্কায়। এবং পাশাপাশি তারা শক্তিশালী নৌঘাঁটি তৈরি করে। এখন তারা তো ভারতীয় উপমহাদেশে আসলো এবং তাদের এই বাংলা অঞ্চলে প্রবেশ ঘটে প্রথম 1517 সালে। 1517 সালে জোয়াও দা সিলভেরা নৌবহর নিয়ে চট্টগ্রামে আসেন এবং 1538 সালে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রাম ও হুগলিতে বাণিজ্য কুঠি বানানোর অনুমতি দেন এবং পরবর্তীতে মুঘল সম্রাট আকবরও তাদের বাণিজ্যের অনুমতি দেন এবং তারা দ্রুতই শ্রীপুর, ঢাকা, যশোর, বরিশালে ছড়িয়ে পড়ে এবং গির্জা ও মিশনারি কার্যক্রম শুরু করে। এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটি হলো ভারতীয় উপমহাদেশে প্রথম যে খ্রিস্টান ধর্মের মিশনারি বা খ্রিস্টান ধর্মের যে যাত্রা, এই জিনিসটা পর্তুগিজদের মাধ্যমে শুরু হয়। তারা এখানে এসে খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসার করা শুরু করে এবং পর্তুগিজদের পতনের বেশ কিছু কারণ ছিল, কারণ তারা এখানকার স্থানীয় লোকদের জোর করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করত। এছাড়াও তাদের মধ্যে ছিল জলদস্যুতা এবং লুটপাটের একটি বিষয়। তারা হারমাদ নামে পরিচিত ছিল এবং সাগরে ব্যাপক লুটপাট চালাতো। পর্তুগিজদের যে নৌ দক্ষতা, সেটির মাধ্যমে তারা সাগরে ব্যাপক লুটপাট চালাতো। এছাড়াও তারা দাস ব্যবসা করত, অর্থাৎ নিরীহ মানুষদের ধরে নিয়ে বিদেশে দাস হিসেবে বিক্রি করে দিত।
ফলে তাদের এখান থেকে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান বিতাড়িত করেন হুগলি থেকে, এবং চট্টগ্রাম এবং সন্দ্বীপ থেকে বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের বিতাড়িত করেন। তবে 1961 সাল পর্যন্ত গোয়া পর্তুগিজদের অধীনে ছিল, এবং পরবর্তীতে 1961 সালেও তারা এখান থেকে চলে যায়। পর্তুগিজদের ভারতীয় সভ্যতায় বেশ কিছু অবদান আছে, সেটি হলো কৃষি এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন। পর্তুগিজরাই প্রথম আমেরিকা ও অন্যান্য দেশ থেকে বেশ কিছু ফল এবং সবজি নিয়ে আসে, এবং তাদের আনা যে ফলগুলো সেগুলো হলো পেঁপে। আমরা যে পেঁপে, আনারস, পেয়ারা, কামরাঙা, লাল আলু, গোল আলু, অর্থাৎ আলুর যে বিষয়টা, চীনা বাদাম, কাজু বাদাম, মরিচ এবং জলপাই, এই বিষয়গুলো পর্তুগিজরাই এখানে নিয়ে আসে এবং চাষাবাদ শুরু করে। এগুলো আসলে বাংলার কোনো প্রাচীন মানে সবজি বা ফল না, এগুলো পর্তুগিজদের আনা। এবং তারা বাংলা ভাষা এবং ব্যাকরণের অবদান রাখেন। প্রথম বাংলা ব্যাকরণ পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আসোপোসাও প্রথম বাংলা ব্যাকরণ ও শব্দচয়ন কোষ তৈরি করেন। সেটি ছিল 1743 সাল লিসবন থেকে। 1734 সালে রোমান হরফে লেখা কৃপাশাস্ত্রের অর্থভেদ বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন। এখানেও পর্তুগিজদের অবদান ছিল। পর্তুগিজরা চলে যাওয়ার পরেও বাংলা ভাষায় তাদের কিছু অবদান আছে। বেশ কিছু শব্দ যেগুলো পর্তুগিজ শব্দ, এবং আমরা এখনও বাংলা ভাষায় কথার মধ্যে এই শব্দগুলো ইউজ করি, যেমন সাবান, বালতি, আলপিন, তোয়ালে, বারান্দা, জানালা, কেদারা মানে যেটা চেয়ার, পাউরুটি, আনারস, পেঁপে, এই শব্দগুলো হলো পর্তুগিজ শব্দ। পর্তুগিজরা চলে যাওয়ার পরেও আমরা এই শব্দগুলো ইউজ করতেছি বাংলা শব্দের মতো। এবং এই স্লাইডটি এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। সেটি হলো এই প্রথম বাংলা ব্যাকরণ এবং এই বাংলা ভাষার যে শব্দগুলো যেগুলো পর্তুগিজ থেকে এসেছে। পর্তুগিজদের পরে আসে ডাচ বা ওলন্দাজরা। তো তাদের একটু প্রাথমিক পরিচিতি আমরা জেনে নেই। ইউরোপে হল্যান্ড বা বর্তমানে যে নেদারল্যান্ড, এই দেশটির আগের নাম ছিল হল্যান্ড। নেদারল্যান্ডের অধিবাসীদের বাংলায় বলা হয় ওলন্দাজ এবং ইংরেজিতে বলা হয় ডাচ। এই বিষয়টি একটু আমাদের ক্লিয়ার থাকতে হবে। এখানে এমসিকিউ আসে পরীক্ষায় যে ডাচ কারা বা ওলন্দাজ কারা। তারা আসে 1595 সালে, অর্থাৎ পর্তুগিজদের প্রায় 100 বছর পরে। আমরা একটু আগে দেখলাম পর্তুগিজরা আসে 1498 সালের 20 মে, এবং তারা আসে 1595 সালে, অর্থাৎ প্রায় 100 বছর পরে। এবং 1605 সালে তারাও ভারতের কালিকট ও নাগাপট্টমে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে, এবং আমরা দেখেছিলাম যে প্রথম বাণিজ্য কুঠি পর্তুগিজরাও কালিকটে স্থাপন করেছিল। এবং বাংলায় তাদের আগমন ঘটে 1607 সালের দিকে, এবং তাদের প্রধান কুটি ছিল চুঁচুড়ায়, এবং সেটি স্থাপন করে 1632 খ্রিস্টাব্দে। অন্যান্য কেন্দ্র ছিল চন্দননগর, শ্রীরামপুর, কাশিমবাজার, বরাহনগর এবং বিহারের পাটনা। তারা বেশ কিছু সুবিধা লাভ করেছিল দিল্লির সম্রাটের থেকে। সেটি হলো 3 টাকার পরিবর্তে মাত্র 2.5 টাকা শুল্ক দিয়ে তারা বাণিজ্য করার সুবিধা পেয়েছিল। অর্থাৎ যে সময়টায় অন্যান্য ইউরোপীয়রা 3 টাকা শুল্ক দিতে হতো, সেখানে তারা মাত্র 2.5 টাকা শুল্ক দেওয়ার সুবিধা লাভ করেছিল। এবং তাদেরও পতন এবং বিদায় ঘটে। সেটি হলো পলাশির যুদ্ধের পর নবাব মীর জাফর ইংরেজদের তাড়ানোর জন্য গোপনে ওলন্দাজদের সাথে হাত মেলান। এছাড়া বিদারের যুদ্ধে, অর্থাৎ 1759 সালে বিদারের যুদ্ধ বা বিদারের যুদ্ধ নামে একটি যুদ্ধ হয়, সেখানে তারা পরাজিত হয়। ফলে পর্তুগিজরা এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে হয়, এবং সর্বশেষ তারা 1805 সালে দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার দিকে চলে যায় ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে। এই ওলন্দাজ, দিনেমার, এই বিষয়গুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না আমাদের পরীক্ষার জন্য। আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো পর্তুগিজ, ফরাসি এবং ইংরেজ। তো এখানে ওলন্দাজদের পরে আসলো দিনেমাররা বা ড্যানিশ। ইউরোপের ডেনমার্কের অধিবাসীদের বাংলায় দিনেমার এবং ইংরেজিতে ড্যানিশ বলা হয়। ডেনমার্কের রাজা চতুর্থ ক্রিস্টিয়ান 1616 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন, এবং তারাও কোম্পানি গঠনের পরে ভারতীয় উপমহাদেশে আসে এবং বাণিজ্য কুটি স্থাপন করে। তাদের বাণিজ্য কুটির নাম ছিল ফোর্ট ড্যান্সবার্গ। দিনামারদের বাংলায় ঘাঁটি ও পতন। 1676 সালে বাংলার শ্রীরামপুরে তারা বাণিজ্য কুঠি প্রথম স্থাপন করে।
এবং তারাও শ্রীরামপুরে ধর্ম প্রচারের কাজ শুরু করেছিল, অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রচারের কাজ শুরু করেছিল। এবং তাদের পতনের কারণ হলো তারা বাণিজ্যিকভাবে খুবই দুর্বল ছিল। বছরে মাত্র 1 থেকে 2টি জাহাজ আসতো, ফলে ব্যবসায় লস হওয়ায় 1845 খ্রিস্টাব্দে তাদের সকল সম্পত্তি ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে তারা ভারতবর্ষ ত্যাগ করে। এবং এটি ছিল তাদের পতাকা, এটি ছিল ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকা। এবং এরপরে আমরা একটি জিনিস মনে রাখবো, এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হলো হল্যান্ড বা নেদারল্যান্ডসের লোকদের বলা হয় ওলন্দাজ, যেটি ইংরেজিতে ডাচ। ডেনমার্কের লোকদের বলা হয় দিনেমার, ইংরেজিতে ড্যানিশ। ওলন্দাজদের প্রথম বাংলার অর্থাৎ প্রধান ঘাঁটি ছিল চুঁচুড়ায়। দিনেমারদের প্রধান ঘাঁটি ছিল শ্রীরামপুরে। ইংরেজদের কাছ থেকে ওলন্দাজদের পরাজয় হয় বিদারার যুদ্ধে, এবং দিনেমাররা সব কিছু ইংরেজদের কাছে বিক্রি করে দেয় 1845 সালে। এই কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ এই দুই জাতির থেকে, এটা একটু লিখে নিতে পারো তোমরা। এবং পরবর্তীতে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা। 1588 সালে স্পেনের নৌবহর আর্মাডাকে হারিয়ে ইংরেজরা সমুদ্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এবং পরবর্তীতে 21 ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে লন্ডনের একদল বণিক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, এবং তারা রানীর থেকে 15 বছরের সনদ লাভ করে। অর্থাৎ ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে প্রাচ্য বলতে বোঝায় আমাদের এই ভারতীয় উপমহাদেশ, এখানে একচেটিয়া বাণিজ্য করার অনুমতি প্রদান করে 15 বছর। এবং 1601 সালে ক্যাপ্টেন জেমস ল্যাংস্টারের নেতৃত্বে প্রথম নৌবহর প্রাচ্যে আসে, মুঘল দরবারে ইংরেজদের দূত। তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে মুঘলরা শাসন করছিল, এবং ক্যাপ্টেন হকিংস প্রথম 1608 সালে প্রথম রাজা জেমসের সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। স্যার টমাস র 1615 সালে তিনি প্রথম রাজা জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আসেন এবং বাণিজ্যের বিশেষ সুযোগ সুবিধা লাভ করেন। এবং ইংরেজরা প্রথম ঘাঁটি সুরাটে স্থাপন করে, যা ছিল 1612 সালে। পরবর্তীতে মাদ্রাজ, হুগলি এবং কাশিমবাজারে কুঠি বানায়। এবং এখানে একটি বিষয় হলো, এই তারা যে স্থানগুলোতে কুঠি বা ব্যবসা বাণিজ্য শুরু করতো সেগুলো সবগুলো ছিল এরকম নদীর পাশে, যেন নৌকা নিয়ে চলাচল সুবিধা হয়। কলকাতা নগরী ও ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা নগরীর জন্ম কীভাবে হয়? জব চানক 1690 সালে এই ইংরেজ বণিক মাত্র 1200 টাকায় 3টি গ্রাম কিনে নেন। 3টি গ্রামটি হলো সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা, এবং এই 3টি গ্রাম মিলেই গড়ে ওঠে কলকাতা নগরী। পরবর্তীতে 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামসের অনুযায়ী কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটি প্রতিষ্ঠা করা হয়, এবং এটি ছিল পলাশী যুদ্ধের অন্যতম একটি কারণ। ফোর্ট উইলিয়াম দুর্গ কবে প্রতিষ্ঠা করা হয় সেটি আমাদের একটু মনে রাখতে হবে, সেটি হলো 1700 সালে। 1715 সালে জন সুরম্যানের নেতৃত্বে একটি দল সম্রাট ফররুখশিয়ারের দরবারে আসেন। সম্রাটের কঠিন রোগ সারালে তিনি খুশি হয়ে ইংরেজদের একটি বিশেষ ফরমান বা নির্দেশনা দেন, এবং এই ফরমানের শর্ত ছিল ইংরেজরা বার্ষিক মাত্র 3000 টাকার বিনিময়ে সমগ্র বাংলায় বিনা শুল্কে, মানে ট্যাক্স ফ্রি বাণিজ্য করার অধিকার পাবে। এই সুবিধায় ইংরেজদের সবচেয়ে ধনী এবং শক্তিশালী করে তোলে, এবং নবাবের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয় এই দস্তক প্রথার জন্যই, যেটি সম্রাট ফররুখশিয়ার তাদের দিয়েছিলেন। এবার দেখি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগমনের সিরিয়াল। ইউরোপীয় জাতিদের মধ্যে ফরাসিরা সবার শেষে ভারতবর্ষে আসে। 1664 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী কোলবার্টের উদ্যোগে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, এবং 1668 সালে সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়। ফরাসিদের বাণিজ্য কেন্দ্র, প্রধান কেন্দ্র 1663 সালে ফ্রাঙ্কোয়েস মার্টিন পন্ডিচেরি প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতে ফরাসিদের সবচেয়ে শক্তিশালী ও প্রধান কেন্দ্র, এবং বাংলায় তারা বাণিজ্য কুঠি স্থাপন করে চন্দননগরে, সেটি 1674 সালে। এবং অন্যান্য কেন্দ্র হিসেবে ছিল কাশিমবাজার, বালেশ্বর এবং হুগলি। ফরাসিদের পতন ও ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। দাক্ষিণাত্যে ইংরেজ বনাম ফরাসি প্রতিদ্বন্দ্বিতার প্রধান কেন্দ্র ছিল
কর্ণাটক। অর্থাৎ কর্ণাটকে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়, অর্থাৎ প্রায় 3টি যুদ্ধের কথা আমরা একটু পরে জানব। ফলে শেষে ফরাসিরা দুর্বল প্রমাণিত হয় এবং ইংরেজরা এই উপমহাদেশে টিকে থাকতে পারে। তো প্রথম কর্ণাটকের যুদ্ধ সম্পর্কে আমরা জানি। এটির কারণ ছিল ইউরোপীয় যুদ্ধের প্রভাব, অর্থাৎ অস্ট্রিয়ান উত্তরাধিকার যুদ্ধ। ইউরোপের অস্ট্রিয়াতে উত্তরাধিকার নিয়ে যুদ্ধ হচ্ছিল এবং সেটির প্রভাব ছিল ভারতের কর্ণাটকে, এবং সেখানে লড়াই করছিল ইংরেজ এবং ফরাসিরা, এবং এর ফলে ফরাসি নেতৃত্বে ইংরেজদের ওপর আঘাত আনা হয় এবং তারা মাদ্রাজ দখল করে, এবং এই যুদ্ধের ফলাফল হিসেবে একটি চুক্তি হয়। ইউরোপের শান্তি চুক্তির কারণে ভারতে সাময়িকভাবে যুদ্ধ থামে, কিন্তু ভারতে ইংরেজ ও ফরাসি দ্বন্দ্ব আরও তীব্র হয়। শান্তি চুক্তির কারণে যুদ্ধ থামলেও আরও তীব্র হয়, যার পরবর্তীতে আরেকটি যুদ্ধ হয়, সেটি হলো কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ। এর কারণ ছিল হায়দ্রাবাদ ও কর্ণাটকে উত্তরাধিকার সংকট। স্থানীয় প্রার্থীদের সমর্থন দিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন ডুপ্লের উচ্চাকাঙ্ক্ষা। এখানে ডুপ্লে ছিলেন একজন ফরাসি নাবিক বা সেনাপতি। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধের ঘটনা, ফরাসিরা স্থানীয় রাজনীতিতে গভীরভাবে জড়িয়ে পড়ে। ইংরেজরাও প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা জোট ও সামরিক পদক্ষেপ নেয়। ফলে ফরাসিরা ধাক্কা খায়। 1754 সালে ডুপ্লেকে ফ্রান্সে ফিরিয়ে নেওয়া হয়, এবং ডুপ্লের ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়ার ফলে দক্ষিণ ভারতে ফরাসিদের অবস্থান দুর্বল হতে থাকে। পরবর্তীতে আরেকটি যুদ্ধ হয়, সেটি হলো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। এর কারণ ছিল ইউরোপে সপ্তবর্ষব্যাপী যে যুদ্ধটি, তার প্রভাবে এখানে আবার যুদ্ধ শুরু হয় এবং ইংরেজরা ফরাসি ঘাঁটি অবরোধ বা দখল করে চাপ বাড়ায় এবং ফরাসি বাহিনী পরপর পরাজয়ের মুখে পড়ে। এর ফলে প্যারিসে একটি চুক্তি হয় এবং ফরাসিরা কিছু বাণিজ্য কেন্দ্র ফিরে পেলেও সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব হারায়, এবং এর মাধ্যমে ভারতবর্ষে ইংরেজদের একক আধিপত্য নিশ্চিত হয়। অর্থাৎ এই কর্ণাটকের যে 3টি যুদ্ধ, এই 3টি যুদ্ধেই ফরাসিদের অবস্থা দুর্বল হয়ে যায় এবং তারা ভারতবর্ষে তাদের আধিপত্য হারায় এবং ইংরেজরা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সফল হয়। এই 3টি যুদ্ধ আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে মোটামুটি সৃজনশীল তেমন আসে না। এখন আমরা দেখব এই যুদ্ধগুলোর ঐতিহাসিক গুরুত্ব। ভারতে ফরাসি এবং ইংরেজ শক্তির চূড়ান্ত নিষ্পত্তি হয়। ফরাসিদের পতনের ফলে বাংলায় ইংরেজদের বাধা কমে যায়। কোম্পানি বোঝে স্থানীয় শক্তিতে হস্তক্ষেপ, সৈন্য, অর্থ, এই 3 থাকলেই ক্ষমতা দখল করা সম্ভব। পরবর্তী ধাপ, যার ফলে 1757 সালে পলাশির যুদ্ধ হয় এবং ইংরেজদের উত্তর ভারতে দ্রুত প্রসার ঘটে। এক নজরে ইউরোপীয়দের আগমন ও মেয়াদ। প্রথম এসেছিল আমরা জানলাম, সেটি হলো পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1498 সালে তাদের আগমন ঘটে এবং তারা 1961 সালে গোয়া ত্যাগ করে এবং চলে যায়। দ্বিতীয় এসেছিল ওলন্দাজ, 1602 থেকে 1805 সাল পর্যন্ত তারা ছিল। তৃতীয় পর্যায়ে এসেছিল দিনেমাররা, তারা 1616 থেকে 1845 সাল পর্যন্ত এখানে ছিল। পরবর্তীতে 4 নম্বর অবস্থানে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারা 1600 সালে আগমন ঘটলেও 1947 সালে চলে যায়, এবং তারপরে অর্থাৎ সর্বশেষ এখানে আসে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 থেকে 1954 সাল পর্যন্ত তারা এখানে ব্যবসা বাণিজ্য করে। এবং এখানে একটি জিনিস লক্ষ্য করো, ইংরেজরা 1947 সালে চলে গেলেও পর্তুগিজ ও ফরাসিরা ভারতের কিছু অংশ 1961 ও 1954 সাল পর্যন্ত দখল করে রেখেছিল। পরবর্তীতে তারা এগুলো ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। এবার আমরা দেখি পলাশির যুদ্ধ, যেটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সেটি হলো পলাশির যুদ্ধ বাংলা ও ভারতবর্ষের ইতিহাসে একটি বিয়োগাত্মক ঘটনা। এই যুদ্ধের মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে নতুন যুগের সূচনা হয়। পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে বাংলার নবাবের পরাজয়ের ফলে প্রায় 2 শতাব্দীব্যাপী মুসলিম শাসনের অবসান ঘটে। 23 জুন 1757 এই দিনে ব্রিটিশদের কাছে ভারত বিজয় দিবস আর ভারতবাসীদের কাছে স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার দিন। পলাশির যুদ্ধের সাধারণ পটভূমি। মুঘল সম্রাটদের দেয়া বাণিজ্যিক সুবিধা কাজে লাগিয়ে ইংরেজরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে।
তারা মাদ্রাজ, মুম্বাই ও কলকাতাকে কেন্দ্র করে শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে। মুঘল সাম্রাজ্যের দুর্বলতা ও উত্তরাধিকার সংকটের ফলে প্রাদেশিক শাসকরা অনেকটা স্বাধীন হয়ে পড়ে। বাংলার নবাবদের শাসনকালে ইংরেজরা বাণিজ্যের আড়ালে রাজনৈতিক ও সামরিক শক্তি বাড়াতে থাকে, ফলে পলাশির যুদ্ধের অনুকূল পরিবেশ তৈরি হয়। এখন আমরা জানি যে বাংলার গুরুত্ব এবং ইংরেজদের আগ্রহ। মুঘল সুবা বা প্রদেশগুলোর মধ্যে বাংলা ছিল সবচেয়ে সমৃদ্ধ। মুঘল কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগে ইংরেজরা বাংলায় তাদের ব্যবসা এবং প্রতিপত্তি বাড়ায়। বাংলার ধন সম্পদ, নদীপথ, কৃষি, শিল্প, বাণিজ্য ইংরেজদের বিশেষভাবে আকৃষ্ট করে। তাই ইংরেজরা বাংলাকে তাদের শক্তি বিস্তারের প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা করে। অর্থাৎ বাংলার যে সম্পদ, নদী, কৃষি এবং শিল্প ছিল, এটার প্রতি ইংরেজদের বিশেষ আগ্রহ জন্মে এবং ততদিনে মুঘল সাম্রাজ্য অনেকটা দুর্বল হয়ে পড়ে। ফলে এই যুদ্ধের একটি ক্ষেত্র তৈরি হয়। আলীবর্দী খানের নীতি। আলীবর্দী খান ছিলেন বাংলার নবাব, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার নানা। আলীবর্দী খানের পূর্ববর্তী বাংলার নবাবরা ইংরেজদের প্রতিপত্তি নিয়ন্ত্রণে রাখতেন। মুর্শিদ কুলি খান এবং সুজাউদ্দিন খান ইংরেজদের বিশেষ শুল্ক সুবিধা দিতে অনিচ্ছুক ছিলেন। তারা ইংরেজদের মতোই ওলন্দাজ ও ফরাসিদেরও সমান সুযোগ সুবিধা দিতে চাইতেন। আলীবর্দী খানের আগে ইংরেজরা নবাবদের উপঢৌকন দিয়ে বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার চেষ্টা করত। আলীবর্দী খানও ইংরেজদের বশে রাখার এই নীতি অনুসরণ করেন। দুর্গ নির্মাণে আলীবর্দী খানের আপত্তি। মারাঠি আক্রমণের অজুহাতে ইংরেজ ও ফরাসিরা যথাক্রমে চন্দননগর এবং কলকাতায় দুর্গ নির্মাণ শুরু করে। আলীবর্দী খান এতে বাধা দেন। তিনি বলেন, তোমরা বণিক, তোমাদের দুর্গের কি প্রয়োজন? আমার রক্ষণে তোমাদের কোনো শত্রুর ভয় নেই। এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি ইউরোপীয়দের সামরিক শক্তি বৃদ্ধিকে ভালো চোখে দেখেননি। ইংরেজদের বাংলা থেকে বিতাড়িত করার পরামর্শ দিলে তিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। তিনি মন্তব্য করেছিলেন, সমুদ্রে আগুন লাগলে তাকে নেভাতে পারে। এতে বোঝা যায় ইংরেজদের শক্তি সম্পর্কে তিনি সচেতন ছিলেন, কিন্তু তার সম্পূর্ণ দমন করার কোনো সক্ষমতা ছিল না বা তিনি সক্ষম হননি। এবং আলীবর্দী খানের মৃত্যু পরে মূল সমস্যাটি শুরু হয়। 9 এপ্রিল 1756 সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর বাংলার মসনদে উত্তরাধিকার নিয়ে সংকট সৃষ্টি হয়। ইংরেজরা এই সুযোগে তাদের বহুদিনের লালিত রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তার ছিল 3 কন্যা। মেহেরুন্নেসা, যিনি ঘসেটি বেগম নামে পরিচিত, মাইমুনা ও আমিনা। আমিনার পুত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ইনি নবাব সিরাজউদ্দৌলা। আলীবর্দী খান তার 3 জামাতাকে বিহার, ঢাকা এবং পূর্ণিয়ার শাসক নিযুক্ত করেছিলেন। তার জীবনদশাতেই 3 জামাতার মৃত্যু ঘটে। তিনি তার দৌহিত্র অর্থাৎ নাতি নাতনিদের মধ্যে সিরাজউদ্দৌলাকে বেশি স্নেহ করতেন। ফলে সিরাজউদ্দৌলা পরবর্তীতে বাংলার নবাব হওয়ার সুযোগ পায়। আমরা এখন সিরাজউদ্দৌলার পরিচয় সম্পর্কে জানি। সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1756 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে তিনি বাংলার নবাব হন। অর্থাৎ তিনি যখন নবাব হন তার বয়স খুবই কম ছিল। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের প্রিয় দৌহিত্র। শৈশব থেকেই আলীবর্দী খান তাকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন। একই সাথে তিনি ছিলেন অভিজ্ঞতাহীন, আবেগপ্রবণ এবং কিছুটা অস্থির প্রকৃতির। সিরাজের নবাব হওয়া অনেকের পছন্দ হয়নি। ফলে বিশেষ করে ঘসেটি বেগম, শওকত জং, মীর জাফর এবং জগৎ শেঠ। ঘসেটি বেগম তার খালা, শওকত জং তার খালাতো ভাই, অর্থাৎ শওকত জং ছিল এই মাইমুনার পুত্র। মীর জাফর ছিল তাদের সেনাপতি এবং জগৎ শেঠ ছিলেন একজন ব্যবসায়ী। এই চক্র তার বিরোধিতা করেছিল। এরা নবাব সিরাজউদ্দৌলাকে দুর্বল করার জন্য ইংরেজদের সঙ্গে গোপন যোগাযোগ গড়ে তোলে। ফলে নবাবের শাসনের শুরুতেই ষড়যন্ত্রের পরিবেশ সৃষ্টি হয়। ষড়যন্ত্র কিছুটা সিরাজউদ্দৌলা বুঝতে পারে, ফলে তিনি ঘসেটি বেগমের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেন। ইনি ছিলেন ঘসেটি বেগম। ঘসেটি বেগম ছিলেন আলীবর্দী খাঁর বড় মেয়ে এবং সিরাজউদ্দৌলার খালা। তার কোনো পুত্র সন্তান ছিল না। তিনি বিপুল পরিমাণ ধন সম্পদ ও উপঢৌকনের মাধ্যমে সমর্থক জোগাড় করেন। সিরাজের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছিলেন, তার সমর্থক জোগাড় করেন। সিরাজউদ্দৌলা এই ষড়যন্ত্র দমন করতে কঠোর ব্যবস্থা নেন। ঘসেটি বেগমের বিপুল ধনরপ্ত বাজেয়াপ্ত করা হয় এবং তার প্রভাব কমিয়ে দেওয়া হয় এবং তাকে এক প্রকার গৃহবন্দী করা হয়েছিল। শওকত জংয়ের বিদ্রোহ দমন। শওকত জং ছিলেন পূর্ণিয়ার শাসক এবং নবাবী উত্তরাধিকারের দাবিদার। তিনি নিজেকে বাংলার নবাব করার চেষ্টা করেন।
সিরাজউদ্দৌলা তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। যুদ্ধের শওকত জং পরাজিত ও নিহত হন। এতে সিরাজউদ্দৌলা সাময়িকভাবে তার প্রতিদ্বন্দ্বীদের দমন করতে সক্ষম হন। কিন্তু সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সম্পর্ক ভালো ছিল না। সিরাজউদ্দৌলা শুরু থেকে ইংরেজদের সন্দেহের চোখে দেখতেন, কারণ ইংরেজরা কলকাতায় দুর্গ মেরামত ও শক্তিশালী করার চেষ্টা করছিল। অর্থাৎ যে দুর্গটি তার নানা নবাব আলীবর্দী খান তৈরি করতে বাধা দিয়েছিল, তারা সেটি আবার মেরামত এবং শক্তিশালী করছিল। অনুমতি ছাড়াই তারা সামরিক প্রস্তুতি নিচ্ছিল, অর্থাৎ তারা ইংল্যান্ড থেকে সৈন্য এনে এখানে তাদের সক্ষমতা বাড়াচ্ছিল এবং নবাব বিরোধী যে লোকগুলো ছিল তাদের আশ্রয় দিচ্ছিল। এই উত্তেজনার ফলে পলাশীর যুদ্ধের দিকে অবস্থা নিয়ে যায়। আলীনগরের সন্ধি। নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে সংঘর্ষ তীব্র হলে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন। পরে ইংরেজরা পুনরায় শক্তি সঞ্চার করে নবাবের সাথে আপোষের পথ খোঁজে। এই পরিস্থিতিতে আলীনগরের সন্ধি সম্পাদিত হয়। তবে এই সন্ধি ছিল সাময়িক ও কৌশলগত। বাস্তবে উভয় পক্ষই পরবর্তী সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। এবং আলীনগরের সন্ধির বেশ কয়েকটি শর্ত ছিল, সেগুলো আমরা একটু জেনে নিই। সেটি হলো, সম্রাটের কাছ থেকে প্রাপ্ত ইংরেজদের সব বাণিজ্যিক সুবিধা পুনর্বহাল করা হয়। কলকাতায় ইংরেজ কোম্পানি ও কর্মচারীদের পূর্বের সম্পত্তি ফিরিয়ে দিতে বলা হয়। কলকাতার ক্ষতিপূরণ দিতে নবাব সম্মত হন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতায় দুর্গ নির্মাণের অনুমতি দেওয়া হয় এবং কোম্পানিকে মুদ্রা প্রচলনের অনুমতি দেওয়া হয়। আলীনগরের সন্ধির গুরুত্ব। এই সন্ধির ফলে নবাবের প্রতিপত্তি এবং মর্যাদা হ্রাস পায়। ইংরেজরা তাদের পুরনো শক্তি আবার ফিরিয়ে পায়। কলকাতায় দুর্গ নির্মাণের অনুমতি পাওয়ায় তারা সামরিকভাবে আরও শক্তিশালী হয়। চন্দননগরে ফরাসিদের দুর্গ দখলের পর ইংরেজদের ঔদ্ধত্য আরও বেড়ে যায়, অর্থাৎ চন্দননগরের যে ফরাসিদের দুর্গ ছিল সেটি ইংরেজরা ততদিনে দখল করে নেয়। নবাব সিরাজউদ্দৌলা ফরাসিদের সহায়তায় বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করার চেষ্টা করেছিলেন। এবারে এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এমসিকিউ এবং সৃজনশীলের জন্য। এতক্ষণ আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে যতটুকু পড়লাম। প্রথমটি হলো পলাশীর যুদ্ধের তারিখ 23 জুন 1757। দ্বিতীয়টি হলো আলীবর্দী খানের মৃত্যু 10 এপ্রিল 1756। আর নবাব সিরাজউদ্দৌলার যখন নবাব হন তখন তার বয়স ছিল 23 বছর। আলীবর্দী খানের বিখ্যাত উক্তি, সমুদ্রে আগুন লাগলে তাকে নেভাতে পারে। অ্যান্ড আলীনগরের যে সন্ধির বিষয়টি, এটা কি সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে সম্পাদিত একটি সন্ধি এবং সন্ধির ফলে ইংরেজদের শক্তি বৃদ্ধি পায় এবং নবাবের মর্যাদা হ্রাস পায়। এবার আমরা দেখি পলাশীর যুদ্ধের প্রধান কারণসমূহ। প্রথম যে কারণ সেটি হলো ইংরেজদের বাণিজ্যের আড়ালে রাজনৈতিক এবং সামরিক শক্তি বাড়ানো। অর্থাৎ ইংরেজরা তৎকালীন সময়ে এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল এবং সামরিক শক্তি বাড়াচ্ছিল। নবাবের কর্তৃত্বকে অগ্রাহ্য করে ইংরেজরা স্বাধীন আচরণ শুরু করে। এছাড়াও বাংলার অভ্যন্তরীণ ষড়যন্ত্র, দরবারি দ্বন্দ্ব, ইংরেজদের কূটচাল পলাশীর যুদ্ধের ভিত্তি তৈরি করে। এই কারণগুলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও ব্যক্তিগত সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। এবং আরও কিছু প্রধান কারণ ছিল, তার মধ্যে আমরা এই কারণগুলো সৃজনশীলে লিখতে পারি। সেটি হলো নবাবকে যথাযথ সম্মান না করা। সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করলে ইংরেজরা তাকে যথাযথ সম্মান দেখায়নি। তারা নবাবকে অভিনন্দন জানাতে বা প্রাপ্য উপঢৌকন দিতে আগ্রহী ছিল না। নবাবের চোখে এটি ছিল কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞা। এতে শুরু থেকেই নবাব ও ইংরেজদের মধ্যে অবিশ্বাস বাড়ে। দ্বিতীয় বড় কারণটি হলো বিনা শুল্কে বাণিজ্য ও দস্তকের অপব্যবহার। মুঘল সম্রাটদের দেয়া বিনা শুল্কে বাণিজ্যের সুবিধা ইংরেজরা অপব্যবহার করত। তারা শুধু কোম্পানির পণ্য নয়, ব্যক্তিগত ব্যবসাতেও দস্তক ব্যবহার করত। এর ফলে নবাবের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় ব্যবসায়ীরা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারত না। নবাব সিরাজউদ্দৌলা এই অপব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হন। এবং আরেকটি বড় কারণ হলো দুর্গ নির্মাণ ও সামরিক প্রস্তুতি। ইংরেজরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত ও শক্তিশালী করতে থাকে। তারা অস্ত্রশস্ত্র মজুদ এবং সামরিক প্রস্তুতি বাড়ায়। নবাব এ কাজ বন্ধ করতে বললেও ইংরেজরা মানেনি। এতে স্পষ্ট হয় যে ইংরেজরা কেবল বণিক নয়, সামরিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটিও যুদ্ধের একটি বড় কারণ। আরও একটি কারণ আছে, সেটি হলো কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। কৃষ্ণদাস ছিল রাজবল্লভের পুত্র, যিনি নবাবের ভয়ে পালিয়ে ইংরেজদের আশ্রয় নেন। নবাব তাকে হস্তান্তর করার নির্দেশ দিলেও ইংরেজরা তা মানেনি। এতে নবাবের কর্তৃত্ব সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়ে। এই ঘটনা নবাব এবং ইংরেজদের দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে।
এখন আমরা একটু দেখি পলাশির যুদ্ধের পূর্বের অবস্থা কেমন ছিল। ইংরেজরা গোপনে নবাব বিরোধী গোষ্ঠীর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীর জাফরকে নবাব বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। রবার্ট ক্লাইভ নবাব বিরোধী শক্তিকে একত্রিত করেন। সিরাজউদ্দৌলা তার বাহিনী নিয়ে ইংরেজদের মোকাবেলা করতে প্রস্তুতি নেন। এভাবে উভয় পক্ষ পলাশির প্রান্তরে মুখোমুখি হওয়ার পথে এগোয় এবং পলাশির যুদ্ধটি হয়েছিল 23 জুন 1757 সালে এবং স্থান ছিল নদিয়া জেলার পলাশির প্রান্তর। সেখানে একটি আম বাগানে, অর্থাৎ এই যে আমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এই যে এই পাশে এই 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 যে নদীটি, এটি ছিল তখনকার ভাগীরথী নদী এবং এই ভাগীরথী নদীর পাশে এখানে মূলত হয়েছিল যুদ্ধ। আর বাংলার ইতিহাসে এই যুদ্ধ ভয়াবহ মোড় পরিবর্তনের সূচনা করে এবং এই যুদ্ধক্ষেত্রের উভয় পক্ষের শক্তি সম্পর্কে আমরা জানি যে কাদের কেমন সৈন্য ছিল, কী ছিল। নবাবের পক্ষে ছিল প্রায় 50,000 সৈন্য এবং 50টি কামান এবং প্রধান সেনাপতি ও সহযোগীরা ছিলেন মীর মদন মোহনলাল এবং সিনফ্রে, যিনি ছিলেন ফরাসি কর্মকর্তা, অর্থাৎ ফরাসিরা এই যুদ্ধে নবাবের পক্ষে ছিল। ইংরেজদের পক্ষে ছিল মাত্র 3,000 সৈন্য। এর মধ্যে ইউরোপীয় ও দেশি সিপাহী উভয়ই ছিল। নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ হলো বিশ্বাসঘাতকতা। যুদ্ধের সময় কিছু বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা এবার জানব। পলাশির যুদ্ধে নবাবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা। মীর জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে। তারা নবাবের পক্ষে থাকা সত্ত্বেও প্রকৃতপক্ষে ইংরেজদের সাথে আঁতাত করেছিল। ফলে নবাবের বিশাল সেনাবাহিনীর বড় অংশ যুদ্ধে অংশই নেয়নি। এতে নবাবের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তো এখানে দেখো, যেখানে 50,000 সৈন্য আর তার সামনে মাত্র 3,000 সৈন্য, এখানে ষড়যন্ত্র হয়েছে বলেই নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেছিল। এবং যুদ্ধের কিছু ঘটনা বলে আছে, সেগুলো আমরা এখন জানবো। সেটি হলো মীর মদনের মৃত্যু ও যুদ্ধের মর। মীর মদন ছিল নবাব সিরাজউদ্দৌলার একজন বিশ্বস্ত সেনাপতি। যুদ্ধ চলাকালীন সময়ে তিনি কামানের আঘাতে নিহত হন। ফলে তার মৃত্যুতে নবাবের সৈন্যদের মনোবল ভেঙে পড়ে এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। যুদ্ধক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলা একা হয়ে পড়েন। মিত্রদের বিশ্বাসঘাতকতায় তিনি সঠিক নেতৃত্ব ও সমর্থন থেকে বঞ্চিত হন। শেষ পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে মুর্শিদাবাদে ফিরে যান এবং পলাশির যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয়। আর নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েন এবং মীর মিরনের নির্দেশে তাকে হত্যা করা হয় এবং তার মৃত্যুর মাধ্যমে স্বাধীন নবাবী শাসনের পতনের প্রতীক হয়ে ওঠে তার মৃত্যু। এবং মিরন ছিলেন মীর জাফরের পুত্র। এখন আমরা দেখব নবাব সিরাজউদ্দৌলার পতনের বেশ কয়েকটি কারণ। প্রথমেই যেটা আমরা একটু আগে জানলাম সেটা হলো অভ্যন্তরীণ ষড়যন্ত্র, অর্থাৎ তার বিরুদ্ধে তার দরবারের লোকজন এবং সেনাপতি, ব্যবসায়ীরা ষড়যন্ত্রে যুক্ত ছিল। ফলে সে যুদ্ধে পরাজিত হয় এবং তার আরেকটি বড় কারণ হলো তার দুর্বল নেতৃত্ব ও অভিজ্ঞতার অভাব। সিরাজউদ্দৌলা ছিল তরুণ এবং অভিজ্ঞতাহীন, মানে সে মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হয় এবং এত অল্প বয়সে নবাব হওয়ার ফলে তার অতীতে কোনো তেমন অভিজ্ঞতা ছিল না। ফলে তিনি বিরোধী শক্তিকে সম্পূর্ণভাবে দমন করতে পারেননি। কখনো আবেগতাড়িত, কখনো কঠোর, এই বৈপরীত্য তাকে দুর্বল করে তোলে। আরেকটি বিষয় ছিল, সেটি হলো ইংরেজদের কূটনীতি ও আর্থিক শক্তি। ইংরেজরা ঘুষ, প্রতিশ্রুতি ও কূটচালের মাধ্যমে নবাব বিরোধী শক্তিকে নিজেদের পক্ষে নেয়। বিভিন্ন, যেমন এই যুদ্ধের শুরুতে ইংরেজরা মীর জাফরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মীর জাফর হবে বাংলার নবাব। তো এইরকম বিভিন্ন লোভ এবং প্রতিশ্রুতি, ঘুষ এবং কূটচালের কারণে নবাব বিরোধীরা নিজেদেরকে শক্তিশালী করে নেয় এবং ইংরেজরা শক্তিশালী হয়। এছাড়াও জগৎ শেঠের মতো ধনী গোষ্ঠীও নবাবের বিরুদ্ধে অবস্থান নেয়। তাই বলা যায় যে প্রতারণা এবং গোপন চুক্তির মাধ্যমে ইংরেজরা রাজনৈতিক জয় নিশ্চিত করে। ফলে পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। এখন আমরা দেখব যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য, অর্থাৎ এই যুদ্ধের ফলে কি ফলাফল ঘটে এবং এর তাৎপর্যটা কি। ইতিহাসবিদ জর্জ ব্রুস ম্যালসনের মতে পলাশির যুদ্ধ ফলাফলে নির্ধারক হলেও একে বড় যুদ্ধ বলা যায় না, কারণ এটি সম্মুখ সমরের চেয়ে বেশি ছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও কূটনীতির ফল। এর প্রভাব এত গভীর ছিল যে এটি ভারতবর্ষের
ভবিষ্যৎ রাজনীতির ভাগ্য পরিবর্তন নির্ধারণ করে দেয়। তো ইনি বলেছেন যে আসলে এটি আসলে কোনো বড় যুদ্ধ ছিল না, এটি ছিল ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং কূটনীতির ফল। এর মাধ্যমে স্বাধীন নবাবী যুগের অবসান ঘটে, ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন হয় এবং বাংলার ধন সম্পদের উপর ইংরেজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তো তোমরা সৃজনশীলে এই যে এখানে এই স্লাইডের যে বিষয়গুলো আছে এগুলা লিখতে পারো যদি সৃজনশীল আসে পলাশীর যুদ্ধের ফলাফল এবং তাৎপর্য সম্পর্কে। তারপরে পরবর্তীতে দেখি, এছাড়াও এই যুদ্ধের ফলাফল হিসেবে মীর জাফরকে নবাব বানানো হয়, ভারতবর্ষে ফরাসি শক্তির পতন ঘটে এবং ভারতে নতুন যুগের সূচনা ঘটে। এর মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পতন হয় এবং ইংরেজদের ভবিষ্যৎ সাম্রাজ্য বিস্তারের অনুপ্রেরণা তৈরি হয়। বাংলার সফলতার পর ইংরেজরা পুরো ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। 1759 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের কাছে রবার্ট ক্লাইভের একটি চিঠি থেকে এ পরিকল্পনা পাওয়া যায়। ব্রিটিশ সরকার শুরুতে পুরোপুরি সম্মত না হলেও কোম্পানির কর্মকর্তারা আগ্রহী ছিলেন। পরবর্তীতে ইংরেজরা ভারতবর্ষে প্রায় 190 বছর শাসন করে, অর্থাৎ 1757 থেকে 1947 পর্যন্ত প্রায় 190 বছর ইংরেজরা শাসন করে। এই পলাশীর যুদ্ধে জয়ের মাধ্যমে তারা শাসনের স্বপ্ন দেখে পুরো ভারতবর্ষ। পলাশীর যুদ্ধের পরে যে ঘটনাটি ঘটে সেটি আরেকটি যুদ্ধের ঘটনা আমরা জানবো, সেটি হলো বক্সারের যুদ্ধ, যেটি বক্সার নামক স্থানে হয় বলে এর নাম বক্সার যুদ্ধ। তো এই বক্সারের যুদ্ধের কিছু পটভূমি আছে। তো আমরা একটু আগে দেখলাম যে পলাশীর যুদ্ধের পরে মীর জাফরকে নবাবের সিংহাসনে বসানো হয়। মীর জাফর 29 জুন 1757 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন লাভ করেন, তিনি নবাব হন। কিন্তু নবাব হওয়ার পরে দেখেন যে বাংলার রাজকোষ প্রায় শূন্য, অর্থাৎ অর্থাভাব। ইংরেজরা তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। তিনি ইংরেজদের 1.5 কোটি টাকা পরিশোধ করতে গিয়ে নিজের অলংকার ও ব্যক্তিগত আসবাবপত্র বিক্রি করতে দিতে বাধ্য হন এবং পাশাপাশি বর্ধমান, নদিয়া ও হুগলি পরগনার রাজস্ব ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হন, অর্থাৎ এই অঞ্চলগুলোর দায়িত্ব তিনি ইংরেজদের হাতে তুলে দিতে বাধ্য হন। এছাড়াও তার সময়ে তিনি সেনাদের বেতন দিতে না পারায় ঢাকা এবং পূর্ণিয়াতে সেনারা বিদ্রোহ করে। পরবর্তীতে নৌবহর ও সেনাবাহিনীর নির্বাহের জন্য অতিরিক্ত 25 লক্ষ এবং ক্লাইভকে পুরস্কার স্বরূপ 21 লক্ষ টাকা প্রদান করে মীর জাফর সর্বশান্ত হয়ে পড়েন। তো ইংরেজরা যখন বুঝতে পারে যে মীর জাফরের সাথে আর হচ্ছে না, অর্থাৎ মীর জাফর আর তাদের চাহিদা পূরণ করতে পারছে না, তখন তারা মীর জাফরের জামাতা মীর কাসিমকে ক্ষমতায় বসায়। তো মীর জাফরের পতনের আরেকটি কারণ হলো মীর জাফর যখন বুঝতে পারে যে ইংরেজরা তাকে শোষণ করছে, তিনি ওলন্দাজ তো এই ওলন্দাজদের সাথে তিনি একটি চুক্তি বা মৈত্রী করার চেষ্টা করেন যে ওলন্দাজদের সাহায্যে তিনি বাংলা থেকে ইংরেজদের বিতাড়িত করবেন। কিন্তু 1759 সালের বিদারার যুদ্ধে ওলন্দাজদের পরাজয় হয়, ফলে মীর জাফরেরও পতন নিশ্চিত হয়ে ওঠে। এছাড়াও মীর জাফরের সময়ে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। মীর জাফরের বার্ধক্য, তার পুত্র মিরনের অকাল মৃত্যু এবং রাজকোষের শূন্যতায় বাংলার প্রশাসন ভেঙে পড়ে। ফলে 1760 সালে গভর্নর হেনরি মীর জাফরকে ক্ষমতাচ্যুত করেন এবং তার জামাতা মীর কাসিমকে বাংলার নতুন নবাব হিসেবে পদে বসানো হয়। এবং মীর কাসিম ক্ষমতায় এসে কোম্পানির সাথে বেশ কয়েকটি চুক্তি করেন। সেটি হলো বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রামের রাজস্ব আদায়ের পরোয়ানা তিনি কোম্পানিকে দেন এবং তিনি কোম্পানিকে 10 লক্ষ টাকাও দেন এবং সিলেটের চুন ব্যবসার জন্য কোম্পানিকে পরোয়ানা প্রদান করেন। অর্থাৎ পরোয়ানা প্রদান বলতে এই যে জায়গাগুলোর দায়িত্ব তিনি কোম্পানিকে দিয়ে দেন এবং কোম্পানিকে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার দেন এবং কর্ণাটকে যুদ্ধ পরিচালনার জন্য 5 লক্ষ টাকা এবং কে যে গভর্নর এবং তার পরিষদ নবাব হিসেবে দায়িত্ব দিল তাদেরকে 2 লক্ষ টাকা প্রদান করেন। তো কর্ণাটকে যে যুদ্ধের ঘটনা আমরা একটু আগে জানলাম, কর্ণাটকের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ, তো এই যুদ্ধতে মীর কাসেম 5 লক্ষ টাকা ইংরেজদের সাহায্য করে এবং মীর কাসেম ক্ষমতায় এসে বেশ কিছু আর্থিক সংস্কার করে। সেটি হলো অবৈধ অর্থ উদ্ধার। মীর জাফরের আমলের যে সকল সরকারি কর্মকর্তারা অবৈধভাবে টাকা উপার্জন করেছিল তাদের অর্থ আদায় করেন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেন। মীর জাফর এবং আলীবর্দী খান পরিবারের সঞ্চিত যে সব সম্পদ ছিল সেগুলো জোরপূর্বক আদায় করেন এবং ব্যয় সংকোচন করেন। তিনি তার খরচ যে বিষয়টা এই এই শাসনকার যে ব্যয় সংকোচন করেন এবং রাজস্ব বা অতিরিক্ত কর ধার্য করেন, রাজস্ব বৃদ্ধি করতে শুরু করেন এবং এর ফলে ইংরেজরা তাকে সন্দেহ করে যে হয়তো
একসময় মীর কাসেম তাদের বিরুদ্ধে কাজ করবে, ফলে ইংরেজদের মনেও একটি সন্দেহের সৃষ্টি হয়। তো বক্সারের যুদ্ধ হওয়ার তার আগে বেশ কিছু কারণ আছে, সেটা আমরা একটু দেখি। সেটি হলো বাণিজ্যিক বিরোধ। অভ্যন্তরীণ বাণিজ্যে শুল্ক সংক্রান্ত বিরোধের জের হিসেবে পাটনায় ইংরেজ কুটির এজেন্ট এলিস পাটনা শহরটি দখল করার উদ্দেশ্যে আক্রমণ করেন। মীর কাসেম পাটনা থেকে ইংরেজদের বিতাড়িত করে তা পুনর্দখল করেন। এর ফলে কলকাতার কাউন্সিল নবাব মীর কাসেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1763 সালে, এবং 1763 সালে মীর কাসেমের সাথে ইংরেজদের একটি যুদ্ধ হয়, যেখানে মীর কাসেম পরাজিত হন এবং অযোধ্যায় পলায়ন করেন। অর্থাৎ মীর কাসেম যখন এই যুদ্ধে পরাজিত হন এবং অযোধ্যায় যান, অযোধ্যা একটি রাজ্য ছিল, সেই অযোধ্যায় মীর কাসেম যান এবং ধনরত্ন সহ যান, এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির সম্রাট শাহ আলমের নিকট সাহায্য প্রার্থনা করেন। এবং যখন মীর কাসেম পলায়ন করে, ইংরেজরা নতুন করে আবার মীর জাফরকে সিংহাসনে বসায়। এবং সর্বশেষ 1764 সালের 22 অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে মেজর হেক্টর মোনরের নেতৃত্বে ইংরেজ বাহিনীর সাথে একটি যুদ্ধ সংগঠিত হয়, যা আসলে চূড়ান্ত বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধের ফলাফল হলো এই যুদ্ধে সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং মীর কাসেম দিল্লি পলায়ন করেন। তো এই সম্মিলিত বাহিনীর মধ্যে ছিল অযোধ্যার নবাব, দিল্লির সম্রাট শাহ আলম এবং মীর কাসেম। অর্থাৎ এই তিনজনের যে সৈন্য এবং বাহিনী ছিল, সেটার সাথে ইংরেজরা একাই লড়াই করে এবং ইংরেজরা তাদেরকে পরাজিত করে। এবং 1777 সালে মীর কাসেমের দিল্লিতে মৃত্যু হয় এবং সে খুব করুণ অবস্থায় তার মৃত্যু হয়েছিল, অভাবে। এবং মীর কাসেমের পতনের ফলে, অর্থাৎ বক্সার যুদ্ধের কিছু ফলাফল আছে, যেমন মীর কাসেমের পতন হয় এবং এর মাধ্যমে মুঘল সম্রাটদের দুর্বলতা প্রকাশ পায়। অর্থাৎ ইংরেজরা এই বক্সারের যুদ্ধে কিন্তু দিল্লির সম্রাট শাহ আলমকেও পরাজিত করে। এর মাধ্যমে শাহ আলমের দুর্বলতা প্রকাশ পায় এবং ইংরেজরা নিজেদের আরও শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারে। পরবর্তীতে এর মাধ্যমে স্বাধীন নবাবী আমলের অবসান ঘটে। এলাহাবাদ ও কারা অঞ্চল লাভ করে ইংরেজরা। বক্সারের যুদ্ধের ফলে হিসেবে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছ থেকে কারা এবং এলাহাবাদ অঞ্চল কেটে নেওয়া হয়। এর ফলে এই দুই অঞ্চল ইংরেজরা সরাসরি নিজেরা শাসন করতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় যদি আসে প্রশ্ন, তাহলে আমরা কি লিখতে পারি বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তো এই দুইটার মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে পলাশির যুদ্ধের থেকে বক্সারের যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ বক্সারের যুদ্ধ মূলত ছিল আসলেই একটি যুদ্ধের মতো, আর পলাশির যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র। তো দুইটাই পরীক্ষায় আসতে পারে। তো কিন্তু আমরা এতক্ষণ এই স্লাইডে যে বিষয়গুলো দেখলাম, এগুলা থেকে তোমরা আসলে আশা করি বুঝতে পারছো এবং লিখতে পারবে যে ফলাফল, কোন যুদ্ধের কি ফলাফল হয় এবং কেন এই যুদ্ধগুলো হয়েছিল। এরপরে আসে দেওয়ানি লাভ। দেওয়ানি অর্থ রাজস্ব আদায়ের অধিকার। মুঘল আমলে দেওয়ানি বলতে বোঝাতো ভূমি রাজস্ব ও দেওয়ানি প্রশাসনের দায়িত্ব। অর্থাৎ এই যে আমাদের বাংলা অঞ্চল, এই বাংলা অঞ্চলের রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল বাংলার নবাবের কাছে, এবং তিনি রাজস্ব আদায় করে একটি অংশ দিল্লির সম্রাট বা মুঘল সাম্রাজ্যের অধীনে যেহেতু তিনি ছিলেন, তাকে পাঠাতেন। কিন্তু ইংরেজরা পলাশির যুদ্ধে জয় পাওয়ার পরে এবং পরবর্তীতে বক্সারের যুদ্ধে জয় পাওয়ার পরে 1765 সালে এই দেওয়ানি লাভ করে, অর্থাৎ তারা সরাসরি রাজস্ব আদায় করে। রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধের পরে এখান থেকে চলে গেলেও পরবর্তীতে দ্বিতীয়বার রবার্ট ক্লাইভ আবার ভারতে আসেন এবং তিনি বুঝতে পারেন যে পুতুল নবাব বসিয়ে কোম্পানির শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়। ফলে তিনি দেওয়ানি লাভের চেষ্টা করেন। তাই তিনি মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়র কাছ থেকে দেওয়ানি লাভের উদ্যোগ লাভ করেন এবং 12 আগস্ট 1765 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি সনদ লাভ করে এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় তাদেরকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করে। বাংলা, বিহার এবং উড়িষ্যা মূলত ছিল নবাব সিরাজউদ্দৌলার শাসন অঞ্চল। এর মাধ্যমে কোম্পানি আইনগতভাবে রাজস্ব আদায়ের অধিকার পায়। এখন এই দেওয়ানি আদায়ের সুযোগ দিয়ে শাহ আলম দ্বিতীয় কি পেলেন? তিনি মূলত এই চুক্তি করেন বার্ষিক মাত্র 26 লক্ষ টাকা দেওয়ার ভিত্তিতে। অর্থাৎ কোম্পানি তার কাছ থেকে আইনি স্বীকৃতি নিলেও প্রকৃত রাজস্বের নিয়ন্ত্রণ চলে যায় কোম্পানির হাতে। এতে সম্রাটের নামমাত্র মর্যাদায় থাকলেও তিনি বাস্তবে ক্ষমতা হারান।
অর্থাৎ ইংরেজরা সরাসরি এই রাজস্ব নিয়ন্ত্রণ করতে পারে তখন থেকে, এবং মাত্র বছরে 26 লক্ষ টাকা দেওয়ার কথা হয় শাহ আলম দ্বিতীয়কে। এবং বাংলার নবাবের সাথে এটার কি সম্পর্ক ছিল? রবার্ট ক্লাইভ বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথেও একটি সমঝোতা করেন। বছরে 53 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে কোম্পানি বাংলার রাজস্ব ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে। এর ফলে মুঘল সম্রাট এবং বাংলার নবাব উভয়ের কাছ থেকে কোম্পানি দেওয়ানির আইনি ভিত্তি লাভ করে, এবং দেওয়ানি লাভের মাধ্যমে মূলত ইংরেজদের বিজয় ঘটে। অর্থনৈতিক বিজয়ের পাশাপাশি রাজনৈতিক বিজয় এতে ঘটে। দেওয়ানি লাভ করার পরে তারা এককভাবে ব্যবসা বাণিজ্য করতে থাকে এবং বিপুল টাকা মুনাফা অর্জন করতে থাকে। রবার্ট ক্লাইভের মতে দেওয়ানির রাজস্ব থেকে সব সামরিক বেসামরিক ব্যয় মিটিয়েও কোম্পানির হাতে নিট আয় থাকতো প্রায় 1,22,00,000 টাকার ওপরে। অর্থাৎ এই যে বছরে এখানে 26 লক্ষ টাকা এবং নবাবকে 53 লক্ষ টাকা দেওয়ার পরেও কোম্পানির ফান্ডে থাকতো 1,22,00,000 টাকার ওপরে। এতে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি বৃদ্ধি পায়। তারা এই দেওয়ানি লাভের সুযোগে বিভিন্ন অবৈধভাবে ব্যবসা বাণিজ্য এবং দুর্নীতি করতে থাকে। এর পরবর্তীতে আসে দ্বৈত শাসন। দ্বৈত শাসন অর্থ দুতরফা শাসন ব্যবস্থা। বাংলার এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল প্রশাসনিক দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল রাজস্ব আদায়ের ক্ষমতা। আমরা একটু আগে জানলাম যে কোম্পানি দেওয়ানি লাভের ক্ষমতা লাভ করে। শাসনের দায়িত্ব এক পক্ষের আর অর্থনৈতিক ক্ষমতা আরেক পক্ষের হাতে ছিল। এই অস্বাভাবিক ব্যবস্থাকেই বলা হয় দ্বৈত শাসন। তো এটি পরীক্ষায় আসতে পারে, দ্বৈত শাসন কি। তো আশা করি এখান থেকে এটা তোমরা লিখতে পারো যে শাসনের দায়িত্ব এক পক্ষ আর অর্থনৈতিক দায়িত্ব আরেক পক্ষের হাতে ছিল। এই অস্বাভাবিক ব্যবস্থাকে বলা হয় দ্বৈত শাসন। এটি বাংলায় কিভাবে ছিল এটাও তোমরা লিখতে পারো। যে তো দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ 1765 সালে। দেওয়ানি লাভের পরে কোম্পানি সরাসরি শাসনের দায়িত্ব নিতে চায়নি। তারা শুধু ক্ষমতা ভোগ করবে আর দায়ভার থাকবে নবাবের উপরে। ফলে এই দ্বৈত শাসনটা প্রবর্তন করা হয়, এবং দ্বৈত শাসনের ফলে নবাবের হাতে ছিল আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার ব্যবস্থা, দৈনন্দিন প্রশাসন, শান্তি শৃঙ্খলা, আর সব বাস্তবিক ক্ষমতা ছিল কোম্পানির হাতে, যেরকম রাজস্ব আদায়, দেওয়ানি বিচার, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং বাস্তব ক্ষমতা। ফলে এই ব্যবস্থায় নবাব আসলে ইংরেজদের পুতুল হিসেবে কাজ করা শুরু করে দেয়। ইংরেজদের কাছে ছিল টাকা আর নবাবের হাতে ছিল নামমাত্র ক্ষমতা। কেন কোম্পানি এই দ্বৈত শাসন করলো? কারণ সরাসরি শাসন পরিচালনার অভিজ্ঞতা তখন কোম্পানির কম ছিল। জনগণের ক্ষোভ ও অসন্তোষ থেকে সরাসরি নিজেরা বাঁচার জন্য এই এই দ্বৈত শাসনটা তারা চালু করে, এবং এটি ছিল একটি চতুর রাজনৈতিক কৌশল। এবং দ্বৈত শাসনের ফলে দেখো কি হয়। দ্বৈত শাসনের ফলে নবাবকে কোম্পানির উপর অর্থের জন্য নির্ভর করতে হতো। অর্থাৎ নবাব চাইলে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারতো না, কারণ রাজস্ব বা ট্যাক্স বা টাকার দায়িত্ব ছিল কোম্পানির কাছে। বাংলায় রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দেশ জুড়ে চুরি, ডাকাতি, অরাজকতা বেড়ে যায়। জনগণের জীবনে নিরাপত্তাহীনতা নেমে আসে, এবং এর মাধ্যমে পলাশির যুদ্ধের পর থেকে দেশ থেকে সম্পদ পাচার শুরু হয়েছিল, কিন্তু দ্বৈত শাসনে তা আরও বেড়ে যায়। রাজস্ব আদায়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়। এখানে কিছু উদাহরণ দেখি, সেটা হলো পূর্ণিয়া জেলার রাজস্ব আদায় 4 লক্ষ থেকে বেড়ে 1767 সালে হঠাৎ করে 25 লক্ষ হয়, এবং দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ থেকে বেড়ে 17 লক্ষ টাকা হয়। অর্থাৎ ইংরেজরা ইচ্ছামতো ট্যাক্স বা রাজস্ব আদায় করতে শুরু করে, ফলে এতে প্রজাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এবং দ্বৈত শাসনের ফলে বাংলার ঐতিহ্যবাহী রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলার অর্থসামাজিক ব্যবস্থা দ্রুত অবনতি ঘটে, এবং এই পরিস্থিতি বড় একটি দুর্ভিক্ষের পটভূমি তৈরি করে। এবার আমরা জানবো দুর্ভিক্ষ সম্পর্কে। সেই দুর্ভিক্ষের নাম হলো 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর হলো বাংলার ইতিহাসে 1770 খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। বাংলা সন 1176 হওয়ায় একে 76-এর মন্বন্তর বলা হয়, এবং একে ইংরেজিতে বলা হয় দ্য গ্রেট বেঙ্গল ফেমিন অফ 1770। এটি ছিল বাংলার ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। এটি ঘটে দ্বৈত শাসন ব্যবস্থার সময়, এবং এর পটভূমি খুবই সহজ। 1765 সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন, এবং দ্বৈত শাসনের ফলে প্রশাসনিক বিশৃঙ্খলা, দুর্নীতি এবং শোষণ বেড়ে যায়। এর পরিণাম ছিল 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরের প্রধান একটি কারণ হলো রাজস্ব নীতি, যেটি অতিরিক্ত ট্যাক্স। কৃষকদের কাছ থেকে অত্যাধিক খাজনা আদায় করা হয়। ফসল নষ্ট হলেও খাজনা কমানো হয়নি, এবং তৎকালীন সময়ে কয়েক বছর অনাবৃষ্টি এবং ফসল দেখা যায়, অর্থাৎ খরা এবং ফসলহানি হয়েছিল।
ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে কমে যায় এবং খাদ্যশস্যের ঘাটতি সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণে দুর্ভিক্ষের সূচনা হলেও ইংরেজ শাসনের শোষণমূলক নীতি একে ভয়ঙ্কর রূপ দেয়। দেখো, যদি দুর্ভিক্ষের সময় ইংরেজ সরকার তৎকালীন সময়ে এই দ্বৈত শাসন ব্যবস্থায় যদি তারা জনগণের উপরে ট্যাক্স কমাইতো, তাহলে কিন্তু এত বড় দুর্ভিক্ষ নাও হতে পারতো। কিন্তু দুর্ভিক্ষ হচ্ছে, অর্থাৎ অনাবৃষ্টি এবং ফসলের উৎপাদন কমে যাওয়ার পরেও তারা ট্যাক্স কমায়নি, ফলে ভয়াবহ একটি অবস্থা তৈরি হয় এবং এর মাধ্যমে বাংলায় অসংখ্য মানুষ মারা যায় এবং অনেক পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। রাস্তাঘাট, গ্রাম, শহর সব জায়গায় মৃত্যুর মিছিল দেখা যায়। দেখো, মৃত্যু কত মানুষের ঘটেছিল। ঐতিহাসিকদের মতে প্রায় 1/3 বাংলার তৎকালীন 1/3 মানুষ এই দুর্ভিক্ষে মারা যায়। মানে বাংলার 1/3 মানুষ, অর্থাৎ প্রায় আনুমানিক 1 কোটি মানুষ এই দুর্ভিক্ষে মারা যায়। ফলে বাংলার জনগণ ব্যাপক হারে কমে যায় বা হ্রাস পায়। এবং এখানে কোম্পানির ভূমিকা ছিল, দুর্ভিক্ষের সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকর কোনো সাহায্য দেয়নি, বরং তারা রাজস্ব আদায় অব্যাহত রাখে। জনগণের দুঃখ দুর্দশার চেয়ে কোম্পানির মুনাফাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফলে দুর্ভিক্ষ আরও ভয়াবহ হয়ে ওঠে। এবং ঐতিহাসিক মূল্যায়ন দেখি। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি এবং হত্যার প্রেক্ষাপটে 1770 সালের এই দুর্ভিক্ষ ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। ব্রিজ হাস্টারের মতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ শুধু প্রকৃতি নয়, মানব সৃষ্ট শোষণও এই দুর্ভিক্ষের জন্য দায়ী। এবং 76-এর মন্বন্তর ছিল দ্বৈত শাসনের অন্যতম ভয়াবহ ফল। এটি খুবই মারাত্মক একটি দুর্ভিক্ষ ছিল, যার ফলে বাংলার প্রায় 1 কোটি মানুষ মারা যায়। তো আশা করি বুঝতে পেরেছো। এবং এই অধ্যায়ে এই কয়েকটি টপিক আমরা এতক্ষণ যে বিষয়গুলো পড়লাম, এগুলাই গুরুত্বপূর্ণ এবং এগুলা থেকেই সৃজনশীল হয়। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক পেজ এডুজেন একাডেমি ফলো করো এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। আর এই ক্লাসের এই নোট স্লাইডটি নিতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।